হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা রোধের সমবায় সম্পর্কে পড়ব। মানে রোধকে শ্রেণী বা সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন কোন বিষয়গুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে সেই বিষয়ে আলোচনা করব এবং শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হয় সেটা নির্ণয় করব। তারপর আমরা রোধ উষ্ণতার ওপর কিভাবে নির্ভরশীল, মানে উষ্ণতা বাড়ালে কমালে রোধের কেমন পরিবর্তন হয়, রোধ বাড়বে না কমবে, এই বিষয়টা স্পষ্টভাবে আলোচনা করব এবং শেষে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক সম্পর্কে জানব। এই ভিডিওতে আমরা তুল্য রোধ সম্পর্কিত কোনো অঙ্ক করব না, অঙ্ক আমরা পরের ভিডিওতে করব। পরের ভিডিওটা শুধুমাত্র তুল্য রোধের অঙ্ক নিয়েই হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আরও একবার জাস্ট একটা ছোট্ট একটা বিষয় বলে রাখি, পরের ভিডিওর তুল্য রোধে যদি অঙ্ক করতে চাই তাহলে তুল্য রোধের যে ডেরিভেশন বা যে বিষয়গুলো বললাম না একটু লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে, তা কিন্তু পুরো বিষয়টা এই ভিডিওতে বলা হবে। ওকে, চলো শুরু করা যাক। তো ফার্স্টে লিখে দিলাম রোধের সমবায় কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো আমরা জানি নতুন করে বলার কোনো কিছু নেই, তবুও যাতে কোনো রকমভাবেই কোনো ডাউট না থাকে আমি সেইভাবে শুরু করছি, একেবারে ফ্রেশভাবে। ওকে, চলো। তো আমরা প্রথমে যে সমবায়টা পড়ব শ্রেণী সমবায়। আমরা জানি সবাই, ঠিক আছে, তবুও রিভিশন করে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি একবার, যাতে কোনোরূপ সন্দেহ থাকলে যেন সেই জায়গাগুলো পুরো স্পষ্ট হয়ে যায়। শ্রেণী সমবায় মানেটা কি আমি খুব সহজ ভাষায় লিখে রেখেছি, একটি রোধের শেষ প্রান্ত অন্য রোধের প্রথম প্রান্ত এইভাবে যদি যুক্ত থাকে, আরও একবার রিপিট করছি, একটি রোধের শেষ প্রান্ত অন্য রোধের প্রথম প্রান্ত যদি এইভাবে যুক্ত থাকে তাহলে সেই রোধগুলি কি সমবায় আছে? শ্রেণী। চলো একটা চিত্র এঁকেছি, দেখে নাও। তিনটে রোধ নিয়েছি R1 R2 R3। ভালো করে দেখো, R1 এর যেটা শেষ প্রান্ত R2 সেটা প্রথম প্রান্ত, R2 যেটা শেষ প্রান্ত R3 সেটা প্রথম প্রান্ত। এইভাবে যুক্ত থাকলে সেই সমবায়টাকে আমরা কি বলবো? শ্রেণী সমবায়। সুতরাং R1 R2 R3 কিসে আছে? শ্রেণী সমবায় আছে। ওকে, এবার কাজ করলাম, ধরলাম এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট আই। এবার একটা কোয়েশ্চেন করছি, স্যার সবের মধ্য দিয়ে কারেন্ট আই হবে না চেঞ্জ হবে? চলো একটা তুলনা করছি। এক বালতি জল তুমি মনে করো ঢেলে দিলে, এটা একটা রাস্তা ভাবো, ঠিক আছে, এক বালতি জল ঢেলে দিলে, কিছু পরিমাণ জল ঢেলে দিলে, সেই জলটাকে অবশ্যই যেহেতু রাস্তা একটাই, এই রাস্তা দিয়ে যেতে হবে। তাহলে আমি যদি মনে করো 10 লিটার জল ঢেলে দিয়েছি, তাহলে সেই 10 লিটার জলকে এর মধ্য দিয়েও যেতে হবে, এর মধ্য দিয়েও যেতে হবে, এর মধ্য দিয়েও। তার কারণটা কি? রাস্তা তো একটাই, অন্য রাস্তা নয় যে অন্য রাস্তায় চলে যাবে। সুতরাং জলের পরিমাণটা কি থাকবে? সব জায়গায় সমান। ঠিক তেমনভাবে কারেন্টের পরিমাণ সব রোধের মধ্যে সমান থাকবে। প্রচুর একটা সিম্পল বাট প্রচুর ভাইটাল একটা জিনিস লিখে দিয়েছি, প্রতিটি রোধের মধ্যে তড়িৎ প্রবাহ একই হয়, ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে। ছোট্ট একটা বিষয় বাট প্রচুর ইম্পর্টেন্ট, বা মূল কথা এটাই মোটামুটি আমরা বলতে পারি। ওকে, রোধের প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ কেমন হবে? সেম, মানে এর মধ্যে দিয়ে যদি আই যায়, এর মধ্য দিয়েও আই যাচ্ছে, এর মধ্য দিয়েও আই যাচ্ছে, এখান দিয়েও আই। তাহলে ক্লিয়ার হলো একটা বিষয় সে তুলনা করে। চলো এবার একটু বিভবগুলো লিখে দিই। চলো এটাকে এ বিন্দু ধরলাম, এটাকে বি বিন্দু ধরলাম, চলো একটু লিখে দিলাম, এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু, চলো এটাকে সি বিন্দু, আর এটাকে ডি বিন্দু, চলো ধরে নিলাম। এটাকে এ বি সি ডি। এবার একটা জিনিস বলো, এ বিন্দুর বিভবকে আমরা ভি এ বলবো, ঠিক আছে, বি বিন্দুর বিভবকে আমরা ভি বি বলবো, সি বিন্দুর বিভবকে ভি সি বলবো, আর ডি বিন্দুর বিভবকে ভি ডি বলবো। এবার একটা সিম্পল একটা কমন সেন্স দিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। এ বিন্দুর বিভব বেশি না বি বিন্দুর? অবশ্যই, যেহেতু কারেন্ট এ পাশ থেকে এ পাশে যাচ্ছে, কারেন্ট উচ্চ থেকে নিম্ন বিভবে যায়, তাহলে অবশ্যই ভি এ বেশি ভিবি কম, ভিবি বেশি ভিসি কম, ভিসি বেশি ভিডি কম। বুঝতে পারলাম তো? তাহলে পুরো বিষয়টা এইরকম, তবেই তো স্যার কারেন্ট এই দিক থেকে এই দিক যাচ্ছে। মাথায় ঢুকলো? চলো এবার লিখতে শুরু করি। দেখো ইসের সূত্র মনে আছে, ওহমের সূত্র, যে কোনো দুই প্রান্তের বিভব প্রভেদ, আমি একটু এঁকে দিই, এটা রেজিস্ট্যান্স যদি আর ছিল,
ঠিক আছে, এটা যদি এ ছিল, এটা বি ছিল, তাহলে মনে আছে কি লিখেছিলাম, ভিএ মাইনাস ভিবি সমান আই আর, বা শর্ট ফর্মে আমরা যেটা বলি ভি সমান আই আর, যেটা ভি কি দুই প্রান্তের বিভব প্রভেদ, হ্যাঁ কি না? তাহলে বলো এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত? এই যে আর ওয়ানের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব প্রভেদ কত? ভিএ মাইনাস ভিবি। কেন ভিএ মাইনাস ভিবি করলাম? ভিএটা বেশি বলে, ওকে, এটা বেশি বলে। তাহলে কি ভিএ মাইনাস ভিবি দুই প্রান্তের বিভব প্রভেদ সমান কি হয়? ওই রোধের মধ্য দিয়ে কারেন্ট ইন্টু রোধের মান, ভি সমান আই আর। একটু শর্ট ফর্মে লিখে রাখি, ভি সমান আই আর। দুই প্রান্তের বিভব প্রভেদ সমান কি কারেন্ট, কারেন্ট কত? আই। আর কত রোধ? আর ওয়ান। বুঝতে কোনো সমস্যা? নাম্বার 1 দিয়ে দিলাম। ঠিক আছে, একই রকমভাবে চলো আর টুর ক্ষেত্রে লিখছি। বিভব প্রভেদ কত দুই প্রান্তের? ভিবি মাইনাস কি ভিসি, ভিবি মাইনাস ভিসি সমান কি হবে? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। কারেন্ট কত? আই যাচ্ছে, রেজিস্ট্যান্স কত? R2। চলো 2 নম্বর সমীকরণ। একই রকমভাবে R3 এর ক্ষেত্রে লিখো, দুই প্রান্তের বিভব প্রভেদ কত? এটা ভিসি, এটা ভিডি, তাহলে কি ভিসি মাইনাস ভিডি সমান কি লিখতে পারি বলো? আই কারেন্ট, রেজিস্ট্যান্স I3। এক কাজ করো, 1 প্লাস 2 প্লাস 3 করো তো। 1 প্লাস 2 প্লাস 3 কি আসছে বলো তো? 1 প্লাস 2 প্লাস 3, দেখো ভিবি ভিবি কেটে গেল, ভিসি ভিসি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? ভিএ মাইনাস ভিডি। তাহলে পড়ে থাকলো ভিএ মাইনাস ভিডি, হ্যাঁ কি না? আর এগুলো যোগ করছি তো আই তো কমন, আই কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো? R1 প্লাস R2 প্লাস R3। চলো 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। বুঝতে কোনো সমস্যা? যোগ করো, ভিবি ভিবি কেটে গেল, ভিসি ভিসি, তাহলে কি ভিএ মাইনাস ভিডি সমান আই আই কমন নিয়ে নিলাম, R1 R2 R3। ওকে, চলো এবার তুল্যরোধ মানে কি বলতো জিনিসটা? আমরা যে তুল্যরোধ বলে চিৎকার চাচামেচি, তুল্যরোধ জিনিসটা কি? তুল্যরোধ মানে হচ্ছে এটুকুই যে আমার কাছে 5টা রোধ থাকুক, 10টা রোধ থাকুক, 1000টা রোধ থাকুক, তুল্যরোধ মানে হচ্ছে ওই রোধের পরিবর্তে আমি একটাই রোধ ব্যবহার করব, যাতে সার্কিটের ওই রোধগুলি থাকার ফলে যা সব ধর্ম দেখাচ্ছিল, যা কিছু ফ্যাক্টর দেখাচ্ছিল, এই রোধটা থাকা সত্ত্বেও সেম একই জিনিস থাকবে, কোনোরূপ চেঞ্জ হবে না। মানে কি ওই 1000টা বা 5টা বা 10টা রোধের সমান হচ্ছে, সমতুল্য হচ্ছে এই রোধটা। ওগুলো থাকলে সার্কিটে যা যা ফ্যাক্টর ঘটছিল, এই একটা রোধ থাকলেও সেম ফ্যাক্টর ঘটবে। তাহলে কাজ করছি, 3টে রোধের পরিবর্তে আমি একটাই রোধ দেখাচ্ছি। দেখো ভালো করে বোঝার চেষ্টা করি কি বলতে চাইছি। চলো, তার মানে কি আমি এক কথায় এই পয়েন্টটাকে আর দেখতে চাইছি না, ভেতরটাকে একটাই ধরলাম। তাহলে এই পয়েন্টটা কি ছিল? এ পয়েন্ট। এই পয়েন্টটা কি ছিল? ডি পয়েন্ট। কারেন্ট কত যাচ্ছিল? কারেন্ট তো সে 10টা নাও 1000টা নাও একটাই, কারেন্ট তো আই যাবে, রাস্তা তো একটাই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট আই। ধরে নিলাম তুল্যরোধ আর, এটা ধরলাম, ঠিক আছে? তুল্যরোধ আর হলে লিখে দাও, তুল্যরোধ আর হলে, ওকে, তুল্যরোধ আর হলে কি হবে বলো তো? এই চিত্র থেকে দুই প্রান্তের বিভব প্রভেদ মানে কি ভিএ মাইনাস ভিডি, ভিএ মাইনাস ভিডি, দুই প্রান্তের বিভব প্রভেদ সমান কি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এক কাজ করো, 4 আর 5 তুলনা করো তো, 4 আর 5 ভিএ মাইনাস ভিডি, ভিএ মাইনাস ভিডি আই আই, তাহলে এটা সমান কি হয়ে গেল? অতএব আমি সূত্র পেয়ে গেলাম আর সমান R1 প্লাস R2 প্লাস R3। চলো ঘিরে দাও, এটাই হচ্ছে তুল্যরোধের সূত্র। পুরো পজ করে একবার পুরো বিষয়টাকে দেখে নাও, আমি পরের বিষয়ে একটু এগিয়ে যাচ্ছি, লিখে নাও। চলো এবার একটা ছোট্ট বিষয় বলি, স্যার 3টি রোধের জন্য কি হলো? তুল্যরোধ কত হলো? R1 প্লাস R2 প্লাস R3। যদি 2টি থাকতো R1 প্লাস R2, হ্যাঁ কি না? যদি 4টি থাকতো R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। যদি এরকম n সংখ্যক থাকতো তাহলে এরকম করে যোগ করতে করতে Rn। ঠিক আছে তো, বুঝতে পারলাম? এবার এক কাজ করলাম, যে জিনিসটা আমাদের বেশি ইউজ হবে, আমরা ধরে নেব যে যে রোধগুলো ইউজ করছি ওগুলো কেমন সমান রোধ। মানে এটাও চলো আর, এটাও আর, এটাও আর, তাহলে তুল্যরোধ কত হবে বলো? এর তুল্যরোধ কত হবে বলো? আর প্লাস আর প্লাস আর মানে কত? 3R, হ্যাঁ কি না? 3টে রোধ একই রোধ আছে, তাহলে তুল্যরোধ 3R। যদি 4টে থাকতো তাহলে কি বলতাম? 4R। যদি 5টে থাকতো 5R। তাহলে যদি nটা থাকতো আর সমান nR। মনে রাখবা সূত্রটা, ঠিক আছে? প্রচুর জায়গায় কাজে লাগবে শর্ট ফর্মে। আর সমান কি nR। কখন? যখন n সংখ্যক রোধ, n সংখ্যক রোধের মান কত হবে? R। মানে এক কথায় একই পরিমাণ রোধ n বার আছে, ঠিক আছে? একই পরিমাণ রোধ 4 বার থাকলে 4R, 5 বার থাকলে 5R, এরকম যদি n সংখ্যক রোধ থাকে
রোধের মান কত আর, তাহলে আর সমান কী হবে এন আর। এটা তখনই প্রযোজ্য যখন রোধগুলি কেমন হবে সমান। এটি ছোট্ট একটা বিষয় মনে রাখবো। ওকে, চলো এবার আমরা সমান্তরাল সমবায়ে চলে যাচ্ছি। এবার চলো আমরা চলে এলাম সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন। সমান্তরাল সমবায় মানে কি? প্রতিটি রোধের এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত অন্য এক নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে। দেখে নাও, তিনটে রোধ নিয়েছি R1 R2 R3। তিনটে রোধের এক প্রান্ত এ বিন্দুতে, একটা বিন্দুতে, অপর প্রান্ত বি বিন্দু আর একটা বিন্দুতে। এইভাবে থাকলে সমান্তরাল সমবায়। এবার এক কাজ করলাম, চলো এখানে মনে করো আই কারেন্ট দিলাম। আই কারেন্ট মনে করো যাচ্ছে, দিলাম মানে কি যাচ্ছে, ঠিক আছে। এটা সার্কিটের একটা অংশ, কমপ্লিটটা দেখানো হচ্ছে না, শুধু এই অংশটা। কারেন্ট দিলাম, কারেন্টটা কি হবে? সব দিকে আই হবে কি আগের মতো? এটাও আই, এটাও আই, এটাও আই। একটু চিন্তা ভাবনা করে উত্তর দাও। না স্যার হবে না, তার কারণটা দেখো। মনে করো তুমি এখানে 10 লিটার জলকে ঢেলে দিলে এই রাস্তাতে। কটা রাস্তা? তিনটে রাস্তা। তাহলে অবশ্যই এটা তো সম্ভব না যে 10 লিটার জল সমান স্যার 10 লিটার 10 লিটার 10 লিটার, তাহলে 30 লিটার হয়ে যাবে। কি হতে পারে? এটা হতে পারে যে এখানে 5 লিটার গেল, এখানে 3 লিটার, তাহলে এখানে কত যাবে? 2 লিটার। মানে আমার বলার উদ্দেশ্য, এই যে কারেন্টটা আসবে, এই যে জলটা এলো, এটাই 3 ভাগে ভাগ হচ্ছে, হ্যাঁ কি না? জানি না সমান হবে কি না হবে সে পরের কথা, কিন্তু টোটালটা অবশ্যই 10-এর সাথে সমান হবে। যেটা যাচ্ছে যেটা ভাঙছে টোটালটা এর সাথে সমান হবে। তাহলে আই যদি কারেন্ট যায়, অবশ্যই সবার মধ্যে দিয়ে আই যাবে না, এর মধ্যে দিয়ে কিছু যাবে, চলো এটাকে I1 বললাম। এর মধ্যে দিয়ে কিছু যাবে, চলো এটাকে I2 বললাম। এর মধ্যে দিয়ে কিছু যাবে, সেটাকে চলো I3 ধরলাম। ওই একটা জিনিস বলো, যেমন জল ঢেলেছিলাম 5 3 2, আবার যুক্ত আবার কত যাবে? 10। তাহলে এই যে কারেন্টগুলো I1 I2 I3 ভাঙলো, আবার যুক্ত হয়ে কী হয়ে যাবে? এখানে আবার আই হয়ে যাবে। বুঝতে কোনো অসুবিধা? ঠিক আছে। 10 লিটার জল দিয়েছিলাম, 5 3 8 আবার 10। আই কারেন্ট দিয়েছিলাম I1 I2 I3 আবার আই, এরকম বিষয়। ওকে, তাহলে আমরা বলো তো এটা লিখতে পারি কি পারি না? এবার একটা জিনিস ভালো করে দেখো, প্রতিটা রোধের দুই প্রান্ত কোথায়? এ আর বি, এ আর বি, এ আর বি। দেখো কি এ আর বি, এই ক্ষেত্রে দেখো এ আর বি, এই ক্ষেত্রে দেখো এ আর বি। এর মানে কি দুই প্রান্তর এর যা বিভব, মনে করে এর বিভব ভি এ, আর বি বিন্দুর বিভব ধরে নিলাম ভি বি। তাহলে অবশ্যই ভি এ গ্রেটার ভিবি, এটা অবশ্যই বেশি, কারণ কারেন্ট এই দিকে যাচ্ছে। এবার বলো স্যার, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য, এটা R1-এর ক্ষেত্রে যা, R2-র ক্ষেত্রে তা, R3-র ক্ষেত্রেও তা। এর মানে কি সমান্তরাল সমবায়ে রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কি থাকে? সমান। মাথায় ঢুকলো? এর দুই প্রান্তের বিভব প্রভেদ যা, এর ক্ষেত্রেও, এর ক্ষেত্রেও, এর ক্ষেত্রেও। তাহলে লিখে দিয়েছি প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকে। প্রচুর ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে? ছোট্ট একটা বিষয়, বাট মনে রাখবে। তাহলে বলো তো এটা লিখতে পারি না, 10 লিটার সমান 5 লিটার প্লাস 3 লিটার প্লাস 2 লিটার। ঠিক তেমনই আই সমান কি লিখতে পারি? I1 প্লাস I2 প্লাস I3। কোনো সমস্যা বুঝতে? এবার একটা জিনিস বলো, ভি সমান আই আর তো নাকি? তাহলে আই সমান কি হবে বলো তো? ভি বাই আর, হ্যাঁ কি না? কারেন্ট মানে কি দুই প্রান্তের বিভব প্রভেদ বাই রেজিস্ট্যান্স। বলো R1-এর ক্ষেত্রে বলো, দুই প্রান্তের বিভব প্রভেদ কত? VA মাইনাস ভিবি, VA মাইনাস ভিবি। রোধ কত? R1। এই যে দেখো ভি বাই আর, দুই প্রান্তের বিভব প্রভেদ বাই রোধ, দুই প্রান্তের বিভব প্রভেদ বাই রোধ, প্লাস I2-র ক্ষেত্রে বলো তো দুই প্রান্তের বিভব প্রভেদ কত? এই যে R2-র ক্ষেত্রে বলো তো VA মাইনাস ভিবি। এরও তো দুই প্রান্তের বিভব প্রভেদ VA মাইনাস ভিবি বাই কত? কার রেজিস্ট্যান্স কত? R2। চলো R3-র ক্ষেত্রে দেখো তো, এরও দুই প্রান্তের বিভব প্রভেদ VA মাইনাস ভিবি। এটাই তো সমান্তরাল সমবায়, হ্যাঁ কি না? যে সেম থাকবে বাই কত? বাই কি? R3। চলো এক কাজ করলাম, VA মাইনাস ভিবি কমন নিলাম, VA মাইনাস ভিবি কমন। তাহলে কি পড়ে থাকলো দেখো তো? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, হ্যাঁ কি না? চলো এটাকে মনে করে 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, চলো এবার কাজ করছে তুল্য রোধ মানে কি? এ আর বি এর মধ্যে আমি ভাবতে যেমন যে তিনটে আছে, কটা ভাববো? একটাই। সে হাজারটা থাকতে পারে, আমি কটা ভাববো? একটাই। এটাই তো তুল্য রোধের মানে। চলো এ পয়েন্টটাকে এ দিয়ে দিলাম, বি পয়েন্টকে বি দিয়ে দিলাম, হ্যাঁ কি না? কারেন্ট আই যাচ্ছিল, তাহলে দেখো আই গেল টোটালটার মধ্যে দিয়ে, আবার আই, তার মানে আই তো একটা রোধ ধরে চলে, আই যাবে এর মধ্যে দিয়ে, হ্যাঁ কি না? বুঝতে অসুবিধা? আর তুল্য রোধকে কত ধরলাম? আর। অতএব লিখবো তুল্য রোধ আর হলে, তুল্য রোধ আর হলে বলো তো কি লিখতে পারি? আই সমান কি লিখতে পারি? কারেন্ট সমান কি লিখতে পারি বলেন? কারেন্ট সমান কি লিখতে পারি? আই সমান কি দুই প্রান্তের বিভব প্রভেদ বাই রেজিস্ট্যান্স। দুই প্রান্তের বিভব প্রভেদ কত?
VA মাইনাস VB, রেজিস্ট্যান্স কত আর। চলো 2 নম্বর সমীকরণ দিলাম। 1 আর 2 তুলনা করে দেখো তো, 1 আর 2 তুলনা করো, I VA মাইনাস VB, VA মাইনাস VB, তাহলে কি VA মাইনাস VB, VA মাইনাস VB, তাহলে এখানে কী পড়ে থাকলো 1/r। চলো এই জিনিসটাকে এইভাবে লিখি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এটাকে এইভাবে লিখতে পারি না, সে একই কথা তো, VA মাইনাস VB ইন্টু 1/r, হ্যাঁ কি না? দেখো না এভাবে লিখতে পারি না, দেখো I VA মাইনাস VB, VA মাইনাস VB, এটা মানে যা এটা মানে তা। সুতরাং অতএব কী পেলাম, অতএব আমি যেটা পেলাম, কোথায় লেখা যায়, চলো ওপরে লিখে দিচ্ছি। আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে 1/r সমান কি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, জানা আছে, জাস্ট একবার প্রুফ করে দেখিয়ে দিলাম জিনিসগুলো। ওকে, দেখে নাও। চলো এবার ওই ছোট্ট বিষয়টা বলি, লেখা হয়েছে, পজ করে লিখে নিও সব। ওকে, চলো দেখো এবার একটা জিনিস এবার বলার আছে, সে একই রকম। স্যার এখানে যদি দুটো কেস প্রচুর কাজে লাগবে, দুটি রোধের ক্ষেত্রে ভালো করে জেনে রাখবা, দুটি রোধের ক্ষেত্রে যদি হয়, দুটি রোধের ক্ষেত্রে, তাহলে 1/r সমান কী হবে বলো, 1/r1 প্লাস 1/r2, হ্যাঁ কি না? এক কাজ করছি, চলো লসাগু করো, তাহলে কী হচ্ছে r1 r2 বাই কী হয়ে যাবে r1 প্লাস r2, তাহলে উল্টে দাও, তাহলে অতএব r সমান কী হলো, উল্টে দিলে r1 r2 বাই r1 প্লাস r2। প্রচুর ইম্পর্টেন্ট, মনে রাখবা। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কেবলমাত্র দুটি রোধের ক্ষেত্রে, আরও একবার রিপিট করছি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কেবলমাত্র দুটি রোধের ক্ষেত্রে তুল্য রোধ গুণফল বাই যোগফল, ব্যাস। পরের ভিডিওতে আমি কিচ্ছু এক্সপ্লেন করব না, যা বলে দিচ্ছি সূত্র যেগুলো ঘিরে দিচ্ছি এগুলোকে নিয়ে জাস্ট অ্যাপ্লিকেশন করে দেবো। তো এখন ভালো করে দেখে নাও, তুল্য রোধ মানে কি, দুটি রোধের ক্ষেত্রে গুণফল বাই যোগফল, গল্প শেষ। এবার একই রকমভাবে বলি, যেমন আগে বললাম যদি সমান হতো, তুমিই বলো তিনটে রোধ যদি সমান হতো, ধরে নাও তিনটে রোধ ধরে নাও স্মলার স্মলার স্মলার, তাহলে কি 1 প্লাস r 1/r 1/r 1/r, তাহলে কটা 1/r, একটা 1/r, দুটা 1/r, তিনটে, তাহলে কি লিখতে পারি 3/r, হ্যাঁ কি না? লসাগু করো বা সেরকম করে লিখো, r 1 প্লাস 1 প্লাস 1 3/r, তাহলে r সমান কী হবে বলো, r সমান অবশ্যই r/3, হ্যাঁ কি না? বুঝতে পারলে? অতএব r সমান কী হবে r/3। একই রকমভাবে যদি চারটা থাকতো, মনে করো এখানে চারটা আছে, 1/r সমান কি 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r, চারটা থাকলে কী হতো 4/r, অতএব এর ক্ষেত্রে r সমান কী হতো r/4। বুঝতে পারছো কী বলতে চাইছি? এবার বলো তো এরকম যদি n সংখ্যক থাকে 1/r 1/r করে n সংখ্যক, তাহলে দেখো তিনটের জন্য r/3, ও সরি তিনটের জন্য r/3, চারটার জন্য r/4, তাহলে nটার জন্য কি হবে, আমার এটাই প্রয়োজন। অতএব n সংখ্যক রোধ, কেমন রোধ, সমান রোধ, যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তুল্য রোধ হয়। ভালো করে মগজের মধ্যে ঢুকিয়ে নাও এই সমীকরণটা, অনেক অঙ্ক শর্টে হয়ে যাবে, ঠিক আছে? আর এটা আমি অ্যাপ্লাই করবো, এই সবভাবে লিখতেই যাব না, ডিরেক্ট এটা ফেলে দেবো। এই সূত্র কখন প্রযোজ্য, যখন প্রতিটি রোধ সমান, প্রথম কথা। দ্বিতীয় কথা, কি সমবায় থাকবে, সমান্তরাল সমবায়ে, n সংখ্যক, তাহলে কি হবে r/n, দেখে নাও যে তিনটি থাকতো r/3, চারটা থাকলে r/4, পাঁচটা থাকলে r/5, ছটা থাকলে r/6, তাহলে n সংখ্যক r/n। এটা একটু ভালো করে মনে রাখবো। চলো এবার পরের বিষয়গুলোতে চলে যাচ্ছি। এবার চলো আমরা জেনে নেব যে উষ্ণতা বাড়ার সাথে কোনো পদার্থের রোধের কেমন পরিবর্তন হয়। ওকে, চলো দেখা যাক কি বলেছে। যখন কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন দুটো বিষয় ঘটে, মনে রাখবে। প্রথম, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। এবার জিজ্ঞেস করবে স্যার মুক্ত ইলেকট্রন কি? ফার্স্ট চ্যাপ্টারে বলা হয়েছিল, আমি একবার শুধু রিভিশন করে দিচ্ছি। মনে করো এটা একটা পদার্থ, কোনো কিছু লোহা তামা যা ভাববে ভাবো, যে কোনো একটা পদার্থ। এবার যে কোনো একটা পরমাণুকে দেখো, পরমাণুতে কি আছে, নিউক্লিয়াস, আর তার চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ কি না? পরমাণুতে কি আছে, নিউক্লিয়াস, আর তার চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এবার বাইরের যে সবচেয়ে ইলেকট্রনগুলো, কক্ষপথের যে সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, সেগুলো ইলেকট্রন দ্বারা একটু লুজলি বাউন্ড থাকে, একটু কম, ঠিক আছে, কমভাবে আবদ্ধ থাকে শক্তি দিয়ে। তো এরা সহজেই কি করে, এই পরমাণুকে ছেড়ে পরের পরমাণু, পরের পরমাণু, মানে এক কথায় পুরো পদার্থের মধ্যে ঘুরে বেড়ায়। আরও একবার রিপিট করছি, মুক্ত ইলেকট্রন কাকে বলছি, বাইরের যে ইলেকট্রনগুলি
এই নিউক্লিয়াস দ্বারা খুব কমভাবে আবদ্ধ থাকে, খুব লুজলি আবদ্ধ থাকে, বাউন্ড থাকে, তারা কি করে, তারা পুরো পদার্থের মধ্যে মানে এখান থেকে পাশের পরমাণু থেকে আরেক পরমাণু, আরেক পরমাণু থেকে আরেক পরমাণু, মানে এক কথায় পুরো পদার্থের মধ্যে ছুটে বেড়ায়। এই সমস্ত ইলেকট্রনকে কি বলছে, মুক্ত ইলেকট্রন। এই যে ছুটে বেড়াচ্ছে না যে সমস্ত ইলেকট্রনগুলি, ওকে, এদের বলা হয় মুক্ত ইলেকট্রন। দেখো তারা মুক্ত, পুরো বডিতে ঘুরে বেড়াচ্ছে। এবার একটা জিনিস বলো, কোনো বস্তুকে উষ্ণতা বৃদ্ধি করছি মানে কি দিচ্ছি, তাকে তাপ শক্তি দিচ্ছি, হ্যাঁ কি না? এবার একটা জিনিস বলো, কোনো ইলেকট্রন যখন তাপ শক্তি পায় সে কি উচ্চ শক্তি স্তরে যেতে চায়, হ্যাঁ কি না? বা সবচেয়ে সহজ ভাষায় কি, সে যদি এতটা বেশি পরিমাণ শক্তি পেয়ে যায় তাহলে সে কি করবে, পরমাণু থেকে বাইরে চলে আসবে। সে আবদ্ধ ছিল, সে আবদ্ধ থেকে বন্ডটাকে ভেঙে বাইরে চলে আসবে, হ্যাঁ কি না? সেই যে শক্তিতে আবদ্ধ ছিল। আরও একবার রিপিট করছি, যখন কোনো পদার্থকে আমি উষ্ণতা বাড়াচ্ছি মানে হিট দিচ্ছি, হিট মানে এনার্জি, ইলেকট্রনগুলি এনার্জি পেলে কী করে, পরমাণু থেকে বাইরে বেরিয়ে চলে আসে। ফলে বাইরে বেরিয়ে আসা মানে কেমন হয়ে গেল, মুক্ত। সুতরাং কী ঘটলো, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়লো, প্রথম। 2 নম্বর চলো, কি বলছে, আয়নের আন্দোলন বৃদ্ধি পায়। আয়ন মানে কি, আমরা কি জানি, যে কোনো পরমাণু ন্যাচারাল স্টেটে কি থাকে, নিউট্রাল। কারণ নিউক্লিয়াসে যত প্রোটন থাকে বাইরে ততগুলি ইলেকট্রন থাকে, ফলে মাইনাস যতগুলি পাস ততগুলি নিউট্রাল। বাট একটা ইলেকট্রন যদি বাইরে যায় বা একটা মানে বেশ যদি ইলেকট্রন বাইরে যায় বা ইলেকট্রন প্রবেশ করে সেই পরমাণুতে, তাহলে হয় সেটা প্লাস বা মাইনাস হয়। আর এই বিষয়টাকে কি বলা হয়, আয়ন। ইলেকট্রনের হয় ঘাটতি বা ইলেকট্রনের আধিক্য বেশি। তো আয়ন মানে এখানে কি হচ্ছে, তাহলে একটা জিনিস বলো, যে ইলেকট্রন ছেড়ে চলে যায়, তাহলে এই যে পুরো বিষয়টা পড়ে থাকলো, ইলেকট্রন সহ পরমাণু, ইলেকট্রন সহ নিউক্লিয়াস, এই যে পরমাণুটা, এখন আমরা একে কি বলবো, আয়ন বলবো, কারণ ইলেকট্রনের অভাব দেখা গিয়েছে। এই আয়নগুলির কি ঘটে, ভাইব্রেশন বেড়ে যায়, হ্যাঁ কি না? আমরা পড়ে এসেছি সে গ্যাসের আচরণ বা সামথিং এরকম বিষয়ে, এদের কি বেড়ে যায়, ভাইব্রেশন। আরও একবার রিপিট করছি, হিট দিচ্ছি মানে উষ্ণতা বাড়াচ্ছি মানে হিট দিচ্ছি, তাপ শক্তি দিচ্ছি, কি ঘটছে, ইলেকট্রন বাইরে বেরিয়ে আসছে, এটা একটা ঘটনা, মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়ছে। 2 নম্বর আরেকটা কি ঘটছে, এই যে আয়নগুলি আছে এদের ভাইব্রেশন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এদের ভাইব্রেশন বেড়ে যাচ্ছে, সব দিকে ভাইব্রেশন বাড়ছে, ওকে। এবার এর ফলে কি ঘটা উচিত, ভালো করে দেখবা। স্যার এর সাথে কিভাবে এই সম্পর্ক আছে, রোধের সাথে আছে, ডিরেক্টলি সম্পর্ক আছে। চলো প্রথমে পরিবাহের ক্ষেত্রে বলছি, বুঝতে পারবা। প্রথমে পরিবাহের ক্ষেত্রে বলি, কন্ডাক্টর যাকে বলছি, কন্ডাক্টর, বাস কন্ডাক্টর নয়, কন্ডাক্টর, পরিবাহী। আগে একটা জিনিস বলো, পরিবাহীকে পরিবাহী কেন বলে? তুমি বলবে স্যার তড়িৎ পরিবহন করতে পারে বলে। তড়িৎ পরিবহন কেন করতে পারে? তাতে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করিও, এটা মনে করো পরিবাহী, ভালো করে দেখিও, এটা মনে করো পরিবাহী, তাহলে এখানে কি অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, তুমি যতটা গুনতে পারবে তার চেয়েও বেশি, অসংখ্য মুক্ত ইলেকট্রন। এবার কাজ করলাম, এই পরিবাহীকে আরও তাপ দিলাম, আরও এর উষ্ণতা বাড়াচ্ছি, কি ঘটবে বলো, আরও ইলেকট্রন আসবে, হ্যাঁ কি না? আরও ইলেকট্রন ভেঙে ভেঙে বাইরে আসবে আরও কিছু সংখ্যক, আরও ইলেকট্রন মুক্ত হবে বাকি পরমাণুগুলো থেকে, আরও বেরিয়ে বেরিয়ে জাম্প করে করে মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়াবে। তার সাথে সাথে আরেকটা কি ঘটবে, ভাইব্রেশন বাড়বে। কিসের? আয়নের ভাইব্রেশন বাড়বে। একটা জিনিস বলো, কারেন্ট মানে কি? আধানের ফ্লো, মানে পরিবাহীর ক্ষেত্রে যে তারটারের কথা বলি সেখানে কি থাকে, ইলেকট্রনের ফ্লো। একটা জিনিস বলো, ইলেকট্রন এ পাশে মনে করো কারেন্ট, কারেন্টটা এইদিকে, তাহলে ইলেকট্রন কোন দিকে? এইদিকে যাচ্ছে, হ্যাঁ কিনা? আমরা পড়ে আসছি যে কারেন্টের বিষয়টা, দিক ট্রিক নিয়ে সেসব নিয়ে যাচ্ছি না। মনে করো ইলেকট্রন এই পাশে যাচ্ছে, এর জন্যই তো কারেন্ট পাচ্ছি, হ্যাঁ কিনা? এবার একটা জিনিস বলো, মনে করো যে আয়ন্সগুলি আছে, সে আয়ন্সগুলির কম্পন বেড়ে গিয়েছে, ফলে কি হবে, যাওয়ার সময় ধাক্কা লাগার চান্সেস অনেক বেশি। এবার ধাক্কা মানে কেউ ভাবিও না যে ডিরেক্ট একে গিয়ে হিট করবে, এরকম ভাবি না স্যার ওপরে গেলে পালিয়ে গেলাম, নিচে গেলে পালিয়ে গেলাম, এইরকম নয়। ধাক্কা মানে হচ্ছে ফিজিক্সের সংঘর্ষ, মানে হচ্ছে ডিরেক্ট গিয়ে প্র্যাকটিক্যালি সংঘর্ষ ঘটবে, এর কোনো মানে নয়। এর মানে এটাও হতে পারে, এ যখন ওপরে ধরো যাচ্ছে, মনে করো ওপরে আছে, এ তো প্লাস, ইলেকট্রনটা মনে করো নিচ দিয়ে যাচ্ছে, এবার যখন যাচ্ছে ইলেকট্রন নেগেটিভ, তাহলে কি করবে, আকর্ষণ করবে কি করবে না? অবশ্যই। তার গতি বাধাপ্রাপ্ত হবে কি হবে না? অবশ্যই হবে। তো ডিরেক্ট যে ধাক্কা লাগবে এর কোনো মানে নয়, সংঘর্ষ মানে ডিরেক্ট ধাক্কা লাগার এরকম কোনো মানে নয়। মনে রাখবে, যে কোনো রকমভাবে এদের ভরবেগ একটু কম বা বৃদ্ধি, ভরবেগের পরিবর্তন হলেই সেই বিষয়টাকে আমরা কি বলি, সংঘর্ষ। ঠিক আছে, দেখো গেলে কি এর বেগ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না? এরকম একটা ফ্যাক্টর ঘটবে, ভরবেগের চেঞ্জ হলেই চলবে। ওকে, আরও একবার রিপিট করছি, দেখে নাও কি বলতে চাইলাম। একটা ইলেকট্রন যেতে চাইছে, এর জন্য কারেন্ট পাচ্ছি, আয়ন্সগুলো লাফিয়ে বেড়াচ্ছে, ফলে কি হবে, বাধা প্রাপ্ত হবে, হ্যাঁ কি না?
যত যেতে যাচ্ছে যেতে পারবে না। এবার তুমি বলবে স্যার ইলেকট্রনও তো বেড়েছে, তাহলে তো স্যার ইলেকট্রনও বেড়েছে, তাহলে কারেন্টের পরিমাণ বাড়া উচিত, হ্যাঁ কি না? কিন্তু না স্যার, পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের বাড়ার বিষয়টা খুব একটা ফ্যাক্ট করে না। তার কারণটা কি, আগে থেকে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। কোন বিষয়টা বেশি ডমিন্যান্ট হয়? এই বিষয়টা মনে রাখবা। পরিবাহীর ক্ষেত্রে কোন বিষয়টা বেশি প্রভাবশালী হয়? এই বিষয়টা। আয়নের সাথে যে আন্দোলন, এর ফলে যে ধাক্কা লেগে যাচ্ছে, আরও একবার রিপিট করছি, আয়নের আন্দোলনের ফলে যে ধাক্কা লাগছে, এই বিষয়টা বেশি ডমিনেন্ট হয়। ঠিক আছে, ধাক্কা মানে আগে বলছি ডিরেক্ট ধাক্কা নয়, ভাববে না, এই বিষয়টা বেশি ডমিনেন্ট হয়। এবার ধাক্কা মানে কি, বাধা, ফলে রোধ বাড়বে কি বাড়বে না? রোধ বেড়ে গেল। আমরা যদি উষ্ণতার সাথে রোধের একটা গ্রাফ আঁকি পরিবাহের ক্ষেত্রে, তাহলে গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, উষ্ণতা বাড়ার সাথে সাথে রোধও কি হচ্ছে, বাড়ছে। এটা হচ্ছে গ্রাফ। মাথায় ঢুকলো? আরও একবার রিপিট করি। মনে হতে পারে স্যার উষ্ণতা বাড়ালাম, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়লো, তো কারেন্ট তো বাড়া উচিত, কারণ কারেন্ট মানেই তো মুক্ত ইলেকট্রনের সংখ্যার কতগুলি যাচ্ছে, কতগুলি আধান যাচ্ছে। কিন্তু না, আর একটা বিষয় ঘটে, আন্দোলন বেড়ে যায়। আর এই বিষয়টা বেশি প্রভাবশালী হয়। তার কারণটা কি? কারণ পরিবাহিতা আগে থেকে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, কিছু ইলেকট্রন এলো, তাতে খুব একটা ফ্যাক্ট করে না, কিন্তু এই যে আন্দোলনের ফলে যে বাধা, এটা বেশি ফ্যাক্ট করে। এবার চলো অর্ধ পরিবাহের ক্ষেত্রে কেস উল্টো। অর্ধ পরিবাহের ক্ষেত্রে কেস উল্টো। সেমিকন্ডাক্টর, এটা একটা চ্যাপ্টারই আছে, আমরা শেষের চ্যাপ্টার পড়বো, এখন জাস্ট বলে রাখছি। অর্ধ পরিবাহের কেস উল্টো। অর্ধ পরিবাহী মানে কি, মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি, মানে খুব বেশি না, মোটামুটি এরকম ভাবতে পারো। এবার একটা জিনিস বলো, আমি অর্ধ পরিবাহের উষ্ণতা বাড়ালাম, কি ঘটবে? ইলেকট্রন আরও মুক্ত হবে, ভাইব্রেশন বাড়বে। তাহলে স্যার এখানে এই বিষয়টা বেশি ডমিনেন্ট হয়, কারণ মুক্ত ইলেকট্রনের সংখ্যা অল্প ছিল। অর্ধপরিবাহী মানে কি, অল্প সংখ্যক মুক্ত ইলেকট্রন, প্রচুর বেশি নয় পরিবাহীর মতো, হ্যাঁ কি না? আমরা বলে থাকি যে অন্তরক আর পরিবাহীর মাঝামাঝি এরকম কিছু একটা বলি, সেইভাবে ভাবো। মুক্ত ইলেকট্রনের সংখ্যা মোটামুটি আছে। এবার উষ্ণতা বাড়ালাম, কি ঘটলো? ইলেকট্রন সংখ্যা আরও এলো, অবশ্যই ভাইব্রেশনও বাড়লো, কিন্তু এই বিষয়টা বেশি প্রভাবশালী হয়। ফলে এর ক্ষেত্রে কি হয়, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি মানে কারেন্ট বেশি পাবো। মানে এই উল্টোভাবে ভাবতে পারি, কারেন্ট বেশি মানে বাধা কমে গেল, আমরা এইভাবে ভাবতে পারি। কারণ বেশি মুক্ত ইলেকট্রন পাচ্ছি, মানে কারেন্ট বেশি হচ্ছে, মানে কি বাধা কমছে, এইভাবে আমরা ভেবে নিই। এর মানেটা কি স্যার? উষ্ণতা বাড়ার সাথে সাথে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কি হয়, কমে। এইরকম, এটা হচ্ছে অর্ধপরিবাহীর গ্রাফ। উষ্ণতা যত বাড়বে রোধ কি হচ্ছে, কমছে। ব্যাস, এই ছিল টোটাল গল্প। এবার এর সাথে একটু রোধের উষ্ণতা গুণাঙ্কটা বলে দিচ্ছি। আগে চলো এই পর্যন্ত একবার দেখে নাও বিষয়টা। এবার আমরা একটু জেনে নেব আমাদের লাস্ট টপিক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এর মানেটা কি, চলো একটু দেখে নিই। আমরা ধরলাম যে 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো পরিবাহী রোধ আর নট ধরে নিলাম, তাহলে টি ডিগ্রি সি উষ্ণতায় ধরে নাও, উষ্ণতা পরিবর্তন করলে কি হয়, রোধের পরিবর্তন হয়, হ্যাঁ কেন? আমরা পরিবাহী ভাবছি, এখানে আমরা যা কিছু পড়বো পরিবাহী, অর্ধ পরিবাহী নয়। তাহলে উষ্ণতা বাড়ালে রোধ কি হবে, বাড়বে, উষ্ণতা কমালে রোধ কমবে, হ্যাঁ কি না? তাহলে টি ডিগ্রি সি উষ্ণতা রোধের পরিবাহী রোধ কত হয়, আর টি, এরকম ভাবলাম। টি ডিগ্রি মানে কি, তুমি 1 ডিগ্রি ভাবো, 2 ডিগ্রি ভাবো, 3 ডিগ্রি ভাবো, যা ইচ্ছা তাই ভাবো। যদি উষ্ণতা বাড়ায় তাহলে রোধ কি হবে, অবশ্যই বাড়বে। আর একবার রিপিট করছি, 0 ডিগ্রি সি উষ্ণতায় রোধ মনে করো এত, তাহলে 10 ডিগ্রি সি উষ্ণতায় রোধ এটা মনে করো। ঠিক আছে, বুঝতে পারলাম তো? তাহলে উষ্ণতার রোধ কি হলো, বাড়লো। আমি যদি 0 ডিগ্রি সি চেয়ে কম উষ্ণতা নিলাম, তাহলে রোধ কমতো। বুঝতে পারলাম? যে কোনো কিছু ভাবতে পারো। তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতায় পরিবাহী রোধ এটা, টি ডিগ্রি সি উষ্ণতায় এটা, তাহলে রোধের একটা পরিবর্তন হবে কি হবে না? রোধের পরিবর্তন কত হলো, আর টি মাইনাস আর নট। মাথায় ঢুকলো? 0 ডিগ্রিতে এটা, টি ডিগ্রিতে এটা, তাহলে পরিবর্তন কত, আর টি মাইনাস আর নট। তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ককে এইভাবে ডিফাইন করা হলো, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা দ্বারা ডিনোট করা হয়, আর টি মাইনাস আই নট। আর নট মানে কি, রোধের পরিবর্তন, বাই কি আর নট ইন্টু টি, যে পরিমাণ উষ্ণতা পরিবর্তন করেছি। এবার দেখো সংজ্ঞা, আগেই বলেছি সংজ্ঞা মুখস্থ রাখতে হয় না, আমরা রাখবো নাও, সংজ্ঞা সমীকরণ থেকে বলবো। দেখো কিভাবে সংজ্ঞা, কিভাবে বলবো দেখো তো, একে 1 করলাম, যদি একে 1 করি তাহলে আর টি মাইনাস আর নট মানে আলফা। মাথায় ঢুকলো? এটাকে 1 বলো, এটাকে 1 বলো, তাহলে নিচে কি 1, পুরো বিষয়টা তাহলে কি পড়ে থাকলো, আর টি মাইনাস আর নট, তাহলে এটাই আলফা। সংজ্ঞা হয়ে গেল। এই জিনিসটা কি, রোধের পরিবর্তন। দেখো সংজ্ঞা বলছি, এটা কি, রোধের পরিবর্তন। এটা কি, রোধের পরিবর্তন। এটা কি, 0 ডিগ্রি সি উষ্ণতায় থাকা রোধ। এটা কি, উষ্ণতার পরিবর্তন। মাথায় ঢুকলো? তাহলে দেখো সংজ্ঞাটা কিভাবে বলছি, দেখো
0 ডিগ্রি সি উষ্ণতায় থাকা একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর উষ্ণতা 1 ডিগ্রি সি পরিবর্তন করলে যে পরিমাণ রোধের পরিবর্তন হয় তাকে ওই পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক। আর একবার রিপিট করি, 0 ডিগ্রি সি উষ্ণতায় থাকা একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর উষ্ণতা 1 ডিগ্রি সি পরিবর্তন করলে, পরিবর্তন করে কি বৃদ্ধিও করতে পারি কমাতেও পারি, পরিবর্তন করলে রোধের যে পরিবর্তন হয়, যে পরিমাণ পরিবর্তন হয় তাকে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, এইভাবে সংজ্ঞা বলে দেবো। দেখো একক কী হবে, ওপরেও রোধ নিচেও রোধ, রোধ রোধ কেটে যাবে, তাহলে কি শুধু উষ্ণতা পড়ে থাকলো, তাহলে 1/T মানে ডিগ্রি সেন্টিগ্রেডে ভাবলে কি 1/ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, চলো এবার তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝায়? এবার শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক এত বলতে কি বোঝায়? কি বোঝায়? একই সংজ্ঞা মারো। 0 ডিগ্রি সি উষ্ণতায় তামার পরিবাহীর রোধ 1 ওহম হলে 1 হয়ে গেল। প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা পরিবর্তনে ওই পরিবাহীর রোধের পরিবর্তন হয় এত। দেখো এটাকে 1 বললো, দেখো এটাকে 1 বলেছে, কোথায় গেল 1, এটাকে 1 বলেছে 1, তাহলে যেটা পরিবর্তন সেটা এটা। আর একবার রিপিট করছি, দেখে নাও মিলিয়ে নিও এর সাথে। হ্যাঁ, 0 ডিগ্রি সি উষ্ণতায় থাকা কোনো পরিবাহীর রোধ 1 ওহম হলে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা পরিবর্তনে রোধের পরিবর্তন হয় এত ওহম, যেটা বলবে। বুঝতে পারলাম তো? জাস্ট সেখান থেকে সিম্পলি টুকে দিলাম। বোঝা গিয়েছে? ওকে, তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত রাখছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আমরা শ্রেণী সমান্তরাল সমবায়ের বিভিন্ন অঙ্ক আমরা করব। ঠিক আছে, সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।